শুভ মহালয়া সকলকে। মহালয়া বলে আজকে ভিডিওটা শুরু করছি, কারণ এটা ছিল মহালয়া দিনের ভিডিও। এখন বাজে ওই সকাল প্রায় 6:30টার মতো। ঘুম থেকে উঠে একটুখানি মহালয়া শুনেছিলাম, তারপরে বসিয়ে দিয়েছিলাম চা। সকাল সকাল হলে না, এই ছুটির দিন চাটা কিন্তু আমাদের খুব দরকার হয়, কারণ চা খেলে একটু মাইন্ডটাও ফ্রেশ হয়ে যায়। আর তাছাড়া কিন্তু ভালোও লাগে ছুটির দিন এক একদিন চা খেতে। তো একটু চা বানিয়ে নিয়েছিলাম, চাটা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে চলে আসলাম ঘরের কাজগুলো করার জন্য। মহালয়ার দিন সকাল সকাল একটু ঘর দুয়ারগুলো ভালো করে পরিষ্কার করে তাড়াতাড়ি পুজো করে নেব। তো সেই মতেই কিন্তু চাটা খেয়ে আর একটুও বসিনি, তাড়াতাড়ি করে চলে এসেছি ঘরটা গোছাতে। আর আজকে যেহেতু সানডে প্লাস মহালয়া, তো আজকে হাজব্যান্ডের অফিস ছুটি আছে, তবুও সকাল সকাল উঠে পড়েছি মহালয়া বলে। ছোটোবেলার মতো মহালয়ার আমেজ এখন যদিও বা পাই না, তবুও তাতে কি, মহালয়া তো মহালয়া হয়, তাই না? নিজের মন থেকে মানলে পারে সেটাই অনেক। তো সেই জন্য সকালবেলা উঠে সমস্ত ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে নিয়ে একটু পুজো দিয়ে নেবো সকাল সকাল। আর হাজব্যান্ডকেও চা করে দিলাম, ও চা খেয়ে চলে যাবে এবার বাজার করতে, কারণ বাজারটা করে নিয়ে আসলে কিন্তু সারা সপ্তাহের মতো টেনশন থেকে ফ্রি হয়ে যাবে। তো সেই জন্য কিন্তু চলে যাবে বাজারে, আর আমি আমার ঘরের কাজগুলো করার জন্য লেগে পড়েছি। তো ওই যে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিলাম, আর দেখলাম কালকে হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে যে কাপড়টা পেতে রাখি সাদা কালারের, ওই ফেদারের মতো, ওইটা হচ্ছে অনেকটাই নোংরা হয়ে গেছিলো। আর পুজো আসছে, সব জিনিসগুলোকে কাচাকাচি করছি, ওইটা না কাচলে কেমন লাগে না? তো আর এটা যেহেতু সাদা, ড্রেসিং টেবিলের সামনে সিঁদুর টিঁদুর পরা হয়, অনেক সময় উড়ে গিয়ে পড়ে, আর সেখান থেকেই কিন্তু লাল লাল দাগ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম এটাকে উঠিয়ে কেচে দিই ভালো মতো। আর এটা জানো তো, আগে যেমন ছিল, কাচার পর এইটা দেখতে আরও বেশি নরম হয়ে গেছে, মানে দেখেই মনে হয় যেন কতটা নরম হবে। আগে তবু একটু ফেদারগুলো না একটু বসে বসে থাকতো, আর এখন তো পুরোটা ফ্লাপি হয়ে গেছে, দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো এই যে দেখো, আমি হাজব্যান্ডকে বললাম যে তুমি রেডি হয়ে তাড়াতাড়ি বাজারে বেরিয়ে যাও, আমি আমার ঘরের কাজগুলো করি। তো আমি এই যে ড্রেসিং টেবিলটা গোছাচ্ছিলাম, তখনই ও এসে রেডি হয়ে বেরিয়ে গেল বাজারের জন্য। আর আমিও কিন্তু আমার ঘরের কাজগুলো করছিলাম। তো যে ড্রেসিং টেবিলটা একটু ভালো করে গুছিয়ে নিলাম, আর ড্রেসিং টেবিলের সামনে যে এখানে মেকআপ বক্সটা রাখি, মেকআপ কিট রাখার জন্য যে বক্সটা রাখি, সেটাকেও ভালো করে মুছে নিলাম। এটাও যেহেতু সাদা, সিঁদুরের জন্য এটাও লাল হয়ে যায়। আর এর পাশে না, আমি ভুলেই গেছিলাম যে আমি এখানে যে ফুলদানি তো নয়, এই ময়ূরের পালকগুলোকে এইভাবে গুছিয়ে রাখি। বলে ঘরে ময়ূরের পালক রাখা খুবই ভালো, তো আমি আমার ঘরে কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না। তারপরে মনে হলো যেন না, আয়নার সামনেই রাখি, এটা দেখতেই বেশি সুন্দর লাগবে। তো এই যে তারপরে বাকি যে জিনিসপত্রগুলো আছে, সেগুলোতেও ধুলো পড়ে গেছিলো, সেগুলো একটু মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই সাউন্ড সিস্টেমটা, তারপরে একটা গীতা রাখি এখানে, মাঝে মাঝে একটু গীতা পড়ি যখন ইচ্ছা হয়, সময় পেলে একটু পড়ি। তো তো সেই গীতাটা রাখা ছিল, তো সেটাকেও একটু পরিষ্কার করে নিলাম, কারণ ওপর দিয়ে না প্রচণ্ড ধুলো পড়ে যায়। তো সেগুলোকে একটু ভালো করে মুছে পরিষ্কার করে এই জায়গাটা গুছিয়ে নিলাম। তারপরে ঘরে দেখলাম যে সব কিছুই মোছা হলো, কিন্তু আমার আলমারিটা কেন মুছবো না। তো আলমারি আর ড্রেসিং টেবিলের কালারটা যেহেতু প্রায় সেম বলতে কি, মানে পুরোটাই সেম, তো সেইভাবে কন্ট্রাস্ট করেই নেওয়া হয়েছিল। তো সেই জন্য কিন্তু এটাও ভালো মতো মুছে রাখতে হয়, ধুলো পড়লে খুবই বিচ্ছিরি লাগে। আর হচ্ছে যেই জায়গাটায় সবসময় হাত দিয়ে খোলা টোলা হয়, ধরা হয়, সেই জায়গাটাও না সাদা সাদা কেমন একটা ছোপ ছোপ দাগ বসে গেছে। সেটাকেও ভালো করে না ডলে ডলে তুললে সেটাও কিন্তু দেখতে খুবই বাজে লাগে। আর এদিকে দেখো, মেয়ে দেখছিল টিভি, টিভিতে মহালয়া দেখছিল, যেহেতু ওর পাপা চলে গেছে, নেট আর পাবে না আমাদের টিভিতে, যেহেতু মানে টিভিতে কোনো ডিশ কানেকশন নেই, তো সেই জন্য কিন্তু টিভিটা আমাদের এমনি চলে না, ওই যতক্ষণ নেট থাকে ততক্ষণ কিন্তু টিভিটা চলে। তো ওর পাপাও যেহেতু বেরিয়ে গেল ফোনটা নিয়ে, তো ওই জন্য টিভিটা কিন্তু বন্ধ হয়ে গেছে। তো এই ঘরে এসছে। আর এদিকে আমি হচ্ছে ঘরের সমস্ত কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে নিয়ে ঝাড়টাও দিয়ে নিলাম, কারণ সকাল সকাল ঝাড়, বাসি ঘর তো এমনি রাখা ভালো নয়। আর হচ্ছে আজকে যেহেতু মহালয়ার দিন, দেবীপক্ষের শুরু হয়েছে, তো হয় এখন থেকে তো ঘর দুয়ার আরোই অপরিষ্কার করে রাখা যাবে না। তো সেই জন্য ভালো করে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে চলে এলাম পাশের ঘরটায়। ওই যে বললাম সকাল থেকে উঠে মহালয়া দেখছে, বিছানাটা কিন্তু একদম মানে জড়িয়ে টড়িয়ে
সরিয়ে রেখে দিয়েছে। তো আমি বললাম সর বিছানাটা একটু গুছিয়ে দিই ভালো করে, কারণ ঝাড়া না ঝেড়ে একটু না টেনে দিলে না বিছানাটা ওরকমই হয়ে পড়ে থাকবে সারাদিন। তারপরে তো আবার ধরো রান্না আছে, পুজো আছে, ওই সব কাজে ব্যস্ত হয়ে গেলে তখন আর এদিকে ঘরের কাজগুলো করা যায় না। তো সেই জন্য ভাবলাম যে না, আগে ভালো করে ঝাড়ঝাঁটা দিয়ে গুছিয়ে নিই, তারপরে যাব। আর এই যে বললাম যে টিভিটা বন্ধ হয়ে গেছে, এবার হচ্ছে মোবাইলে মহালয়া দেখছে, কিন্তু মোবাইলেও হবে না। আর আমার ফোনটাতে তো আমি রেকর্ড করি ভিডিও, আর হচ্ছে আরেকটা যেটা আছে সেটা নেট ছাড়া চলে না। তো আর হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, তো সেই জন্য আর নেটও পাচ্ছে না। আমি বললাম এখন আর কিছু দেখতে হবে না, এখন যা ভালো করে হাত মুখ ধুয়ে নে, তারপরে খেতে দেবো। তো ওকে তো পাঠিয়ে দিলাম, দিয়ে আমি ঘরের বাকি কাজটা করে নিলাম। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর আজকে না বসিয়ে দিয়েছি আমাদের যে কম্বলটা ছিল সেই কম্বলটা কাচার জন্য। তো ভাবলাম সকাল সকাল বসিয়ে দিই, যেহেতু কম্বল ভালো মতো রোদ না পেলে, এক রোদে ভালো মতো না শুকোলে কম্বল দিয়ে প্রচণ্ড গন্ধ বেরোয়, যেটা কিন্তু আরও বেশি বিচ্ছিরি লাগে নোংরার থেকেও। গন্ধ জিনিস গায়ে দেওয়া কিন্তু খুব মানে খারাপ লাগে। তো সেই জন্য কিন্তু ভালো করে কম্বলটা সকাল সকাল কেচে দিয়েছি, কারণ ওইটা কাচতে মানে যেহেতু কম্বলটা একটু ওয়েট হয়, প্রায় কম্বলটা আমার প্রায় কত কেজি বলবো, 4-5 কেজি হয়েই যাবে। তো সেই জন্য জলে ভেজার পর ওটা যেহেতু আরেকটু ওয়েট ধরে নেবে, তো সেই জন্য কিন্তু দেখালো 67 মিনিট লাগবে কম্বলটা কাচার জন্য। আর কাচার পরে এত সুন্দর হয়েছে কম্বলটা, পরিষ্কার যে বলার মতো না, দেখে মনে হচ্ছে যেন নতুন কম্বল। তো সেই জন্য সকাল সকাল বসিয়ে দিয়েছি যে ওইটা কাঁচা হোক, ততক্ষণে আমি আমার কাজগুলো করে নিই। 67 মিনিট মানে ধরো 1 ঘন্টা পার হয়ে যাবে। তো ভাবলাম 1 ঘন্টায় আমার ঘরের সমস্ত গোছানো কাজগুলোই হয়ে যাবে। তারপরে যে সোফাগুলো গুছিয়ে নিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে স্নান করে পুজো করে নিয়েছি। তখন বললাম যেহেতু কারেন্ট ছিল না, তো সেহেতু কিন্তু আর ভিডিও করা হয়ে ওঠেনি স্নান পুজোর। তো যাই হোক, তারপরে চলে এসেছি রান্না করতে। এদিকে আজকে যেহেতু মহালয়া আর আজকে অমাবস্যাও আছে, তো সেই জন্য কিন্তু আজকে আমাদের নিরামিষ মেনু। আবার তার উপরে সানডে, তো সানডে একটু স্পেশাল না হলে ভালো লাগে না। প্রত্যেক সপ্তাহ তো দেখোই সাদামাটাই খাওয়া হয়, মানে সপ্তাহ বলছি প্রত্যেক দিন। তো সেই জন্য সানডের জন্য কিন্তু ভাবলাম আজকে একটু অন্যরকম রান্না করি। তো এই যে এদিকে দেখো প্রথমে টমেটোর চাটনি বসিয়ে দিয়েছি। এটা শুধু খেজুর দিয়েই করবো টমেটোর চাটনিটা, এর মধ্যে কাজু কিশমিশ আর কিছু দেবো না। তো টমেটোটা ভালো করে সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে যখন লবণ দিয়ে নাড়াচাড়া করার পর মানে গলে গেছে টমেটোটা, তখন কিন্তু ওর মধ্যে খেজুরটা দিয়ে দিলাম, দিয়ে যে চিনিটা দিয়ে ভালো মতো একটু গাঢ় গাঢ় হয়ে গেলে তারপর নামিয়ে দেবো। আমার না এরকম গাঢ় গাঢ় চাটনি খেতেই বেশি ভালো লাগে। আর আমাদের বাড়িতে সবাই এটাই পছন্দ করে, মানে হাজব্যান্ডও এটা পছন্দ করে। পাতলা চাটনি খুব একটা কেউ মানে খেতে পছন্দ করে না। তো যাই হোক, চাটনিটা করে নিয়ে তারপরে যে পনির করব আজকে, তো সেই জন্য পনিরটাও ভেজে নিচ্ছি। পনিরটা করব পনির, ফুলকপি, আলু আর হচ্ছে একটুখানি কাবলি চানা দিয়ে। আর ওই পাশে তো দেখলে ছোলার ডাল বসিয়ে দিয়েছি। ছোলার ডালটা একবারই করে রাখছি, রাত্রেবেলা রুটি বা লুচি যাই হোক কিছু একটা দিয়ে খেয়ে নেবো। আর পনিরের তরকারি আছে, এটা দিয়ে কিন্তু দুপুরবেলা ফ্রাইড রাইসটা খাওয়া হবে। তাছাড়া ডাল তো থাকবেই, তাছাড়া চাটনি। আর আমার তো মনে হয় ফ্রাইড রাইসের সাথে কোনো কিছুর প্রয়োজন হয় না, ডাল তরকারি কোনো কিছু, ওটা শুধু শুধুই খাওয়া যায়। তো এদিকে দেখো ফুলকপিটা বসিয়ে দিলাম ভাজার জন্য। ফুলকপিটা ভাজা হয়ে গেলে এরপরে কিন্তু আমি হচ্ছে যে ডালটা, সেই ডালটা কিন্তু ফোড়ন দিয়ে নেবো। কারণ আর হচ্ছে ডালের জন্য দেখো এদিকে ফোড়নের জন্য বসিয়ে দিয়েছি তেজপাতা, একটুখানি শুকনো লঙ্কা, এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, আদা দিয়ে দিয়েছি। আদাটা আমি একটু ডালের মধ্যে না কুচি করে দিই বা থেতো করে দিই, এটা আমার বেশি ভালো লাগে। বা আদা বাটাটাও দেওয়া যায়, তবে কুচি বা থেতো করে দিলে কিন্তু বেশি মনে হয় যেন স্বাদটা লাগে আমার। তো আর এদিকে দেখো একে একে হচ্ছে একটু নারকেল কুচি, বাদাম কুচি, কিশমিশটা আমি ডালেই দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একবারে কিন্তু সম্বারার দিয়ে নেবো। তো ডালটা করা হয়ে গেছে, মানে সম্বারাটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে কিন্তু লবণ, হলুদ আর যতটা প্রয়োজন মতো মিষ্টি সব কিছু দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে নামানোর আগে দিয়ে দিয়েছি একটুখানি ঘি, একটু কাঁচা লঙ্কা আর একটুখানি গোলমরিচ বলছি, এলাচ গুঁড়ো। আর এই বাটিতে ঢেলেছি, তো একটুখানি ডাল আবার পুড়েই গেল। তো যাই হোক, ডালটা পাশে সরিয়ে রেখে দিয়ে চলে এলাম পনিরের তরকারিটা করার জন্য। পনিরের তরকারিটা তো ওটাও সিম্পলভাবেই করেছি। একটুখানি
জিরে ফোড়ন দিয়ে আলুটা ছেড়ে দিয়েছি, তারপর কাবলি চানাটা দিয়ে দিয়েছি। কাবলি চানাটা যেহেতু 90% সেদ্ধ করাই আছে, তাই খুব একটা সেদ্ধ হতে টাইম লাগবে না। মানে কাবলি চানাটা তরকারির মধ্যে একটু ভালো মতো সেদ্ধ না হলে গোটা গোটা তাকিয়ে থাকলে একটুও ভালো লাগে না খেতে, কচকচ করলে। তো সেই জন্য কিন্তু কাবলি চানাটাও আমি একটু আগেই দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো ফুলকপি আলু সব কিছু দিয়ে মশলা টশলা সব দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে একটু পনিরটা যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাই কিন্তু দিয়ে দিয়েছি তরকারি মানে ঝোলের জন্য, ঝোল বলছি গ্রেভির জন্য। তো পনিরের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে এদিকে ফ্রাইড রাইসটা বসিয়ে দিয়েছি। ফ্রাইড রাইসের জন্য যে সবজিগুলো ছিল সেগুলোকে ভালো করে ছোট ছোট করে কুচিয়ে সাদা তেলে একটু ভেজে নিয়ে তারপরে আবার সাদা তেল আর একটুখানি ঘি দিয়ে গরম করে ওর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর আদা বাটা দিয়ে দিয়েছি। আদা বাটাটা দিয়ে তারপরে সাথে সাথে চিনি বা লবণ কিছু একটা দিয়ে দেবে, দেখবে আদা বাটাটা ছিটবে না আর আদাটা না পুড়েও যাবে না। তো আদাটা দিয়ে ভালো করে একটুখানি চিনিও, হ্যাঁ চিনি তো বললাম দিয়ে দিয়েছি। তারপর যে সবজিগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি যেভাবে ফ্রাইড রাইস করি মানে বেশি ফ্রাইড রাইস করার জন্য, তো সেই পদ্ধতিটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কে কীভাবে করো প্লিজ জানিও। আমি তো এইভাবেই করে এসেছি। তো এই যে অল্প অল্প করে ভাত দিই আর অল্প অল্প করে মেলাতে থাকি। আর যখন মানে কড়াইটা ভরে যায় তারপরে যে বাকি ভাতটা থাকে সেই ভাতটা যেই পাত্রে ফ্রাইড রাইসটা করি সে মানে রাখি সেই পাত্রে অল্প করে প্রথমে যে আগে থেকে মশলাযুক্ত যে রাইসটা থাকে সেটা ঢেলে দিই, দিয়ে তার মধ্যে সাদা ভাত দিয়ে দিই, মানে যে ভাতটা এক্সট্রা থাকে সেই ভাতটা দিয়ে দিই। দেওয়ার পর ভালো করে কিন্তু ওগুলোকে মিশিয়ে নিই সব দিয়ে, লবণ একটুখানি মিষ্টি সব দিয়ে ভালো করে মিশিয়ে নিই। আর যেহেতু ভাতটা গরমই থাকে আর চাপাই থাকে তাই কিন্তু মিষ্টিটা কিন্তু খুব তাড়াতাড়ি ওটার সাথে মেল্ট হয়ে যায়। তো এই যে বাকি যে ভাতটা ছিল সেটাও দিয়ে দিলাম, খুব একটা বেশি ভাত ছিল না, ভাজার মধ্যে বেশি দিয়ে দিয়েছি। আর এই যে তারপরে সাদা ভাতটা দেওয়ার পর আবার হচ্ছে যে মশলাযুক্ত ভাতটা ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি একবারে। আর মিশিয়ে নিয়ে তারপরে মানে এক দুবার ভালো করে নাড়াচাড়া ওপর নিচ করে দিলাম, করে দিয়ে বাকি যে ভাতটা ছিল সাদা ভাতটা বা মশলাযুক্ত ভাত যেটাই ছিল সেটা দিয়ে বেশি করে ঘি দিয়ে একটু এলাচ গুঁড়ো দিয়ে তার মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ, চিনি সব ভালো করে দিয়ে একবারে কিন্তু রাইসটাকে ভালো করে এপিট করে নিয়ে মিশিয়ে রেখে দেবো। এতে কিন্তু দারুণ লাগে। আর লাস্টে খাওয়ার জন্য ওর বাবা এনেছিল মিষ্টি দই। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, আজকের মতো টাটা।